আজো হাফেজ আরে না ভাই অর্ডার করে ওয়াটসঅ্যাপ দাঁড়ায় কি জানি কোন কিচ্ছু করে নি তোমায় আসলো আর কি জানি মানে প্যান ঠিক করলো কি লাগিয়েছিল মনে হয় কি আমার আছে কিছু কাজ করলো সব হয়ে গেছে মানে সব হয়ে গেছে অনেক বেশি ছিল আর ডাক্তার দিতে দেখছো আমি ল্যান্ড আমার নিয়ে যায় কিন্তু মোবাইলটা থাকলে অনেক কম জানি দিতে পারি তো আর কি হারাই নিয়ে এটা হারাই হারাই গেছে নিয়ে আর কে ওকে সবাই তোমাদের লেকচার কপি গুলো বের করে ফেলো হেডিং দা অটোমেটিক সার্কিট আরে গাইস কি হবে ঠিক আছে আসলে না বস আমার কি পাস ওকে সবাই তোমাদের লেকচার কপি বের করে হেডিং দা অটোমেটিক সার্কিটস ফার্স্ট অফ অল আমি একটা সার্কিটের ডিটেইল এক্সপ্লেনেশন দিব দেন তোমাদেরকে একটা সার্কিট সলভ করতে দিব ক্লাসের মধ্যেই ওগুলোর অ্যানসার সবগুলো আজকে আমরা ডিসকাস করব এই অটোমেটিক সার্কিটটা এটা আমাদের পটেনশিয়াল ডিভাইডার করছে না ওইটারই একটা পার্ট ওকে তো এখন এখানের মধ্যে সামনে দেখো যে আমাদের অটোমেটিক সার্কিট বলতে আমরা কেমন টাইপের জিনিস বুঝি রাফাত যে অটোমেটিক সার্কিট বলতে কেমন কেমন ব্যাপারগুলি সাপোজ যে আমাদের লাইট ইন্টেন্সিটি যখন নাকি কমে যায় ঠিক আছে যে আমরা লাইট কখন চাই বলো তো দিনের বেলা নাকি রাতের বেলা রাতের বেলা কেন রাতের বেলা না মানুষ লাইট বন্ধ করে ঘুমায় যায় তো তাহলে পরে রাতের বেলা লাইট দেখা আচ্ছা তো এখন আমরা মেইনলি আর্টিফিশিয়াল লাইট দিয়ে ইউজ করে এটা কোন সময় রাতের সময় তাই না তো এখন তাড়াতাড়ি বসে যাও তো এখন এখানের মধ্যে খেয়াল করো কাজটা কি যে অটোমেটিক এই লাইটিং সিস্টেমের যে ব্যাপারটা এই অটোমেটিক লাইটিং সিস্টেমটা কিভাবে করে কাজ করে ওইটা আমি ফার্স্ট অফ অল এখন এক্সপ্লেইন করব দেন আমাদের আরো অনেকগুলি অটোমেটিক সার্কিট আছে কেমন টাইপের যে রেফ্রিজারেটরের মধ্যে যে আমাদের ফ্রিজের মধ্যে কোনায় সামনে দেখো ক্লাসের কথা ভালো মতো শুনে নাও ক্লাসের পরে কথা বলতে হবে ওকে তো তাহলে যে কথাগুলি বলতেছিলাম কি জিনিস যে রেফ্রিজারেটরের মধ্যে তুমি কি কখনো এরকম ফ্রিজকে বলো এই যে আমি তোর ভিতরে গরম খাবার রাখতেছি তুই এখন এটা ঠান্ডা কর আচ্ছা ঠিক আছে তো এখন ওকে তো এখন ফ্রিজ কি করে সে আপনি কিন্তু সেন্স করতে পারে যে তার ভিতরে টেম্পারেচার কি বেড়ে গেছে নাকি কমে গেছে তো ওরকম ভাবে সে ডিসিশন নেয় যে তার কুলিং সার্কিটটা সে স্টার্ট করবে নাকি না ওরকম বার্গলার অ্যালার্ম এই জিনিসটাও কি এটাও কিন্তু একটা অটোমেটিক সার্কিট যে হঠাৎ করে যদি লাইট ইন্টেন্সিটি বেড়ে যায় তো তখন কি হবে অ্যালার্ম একটা বেজে ওঠে অমন টাইপের দেন আমাদের অটোমেটিক হিটিং সিস্টেম তো আমাদের দেশে আর লাগে না বিকজ আমরা তো অলরেডি ইকুয়েটরের কাছাকাছি থাকি তো এর জন্য আমাদের এভারেজ রুম টেম্পারেচার বেশি থাকে কিন্তু নরমালি যেগুলা ঠান্ডা দেশ ওগুলোর মধ্যে কি হয় তারা বাসার মধ্যে হিটার ইউজ করে তো এরকম তাদের অটোমেটিক হিটিং সার্কিটও কাজে আসে তো এইসব অটোমেটিক সার্কিট গুলার ইউজ নিয়ে যে কিভাবে করে সার্কিট গুলো অপারেট করে ওই লজিক গুলো নিয়ে আমরা আজকে ফার্স্ট অফ অল ডিসকাস করব তো আমি প্রথমে যে জিনিসটা তোমাদেরকে বুঝায় বলবো এটা হলো অটোমেটিক লাইটিং সিস্টেমটা হ্যাঁ ওখানের মধ্যেও আছে তো এখন অটোমেটিক লাইটিং সিস্টেম ব্যাপারটা কিভাবে করে কাজ করে
একটা ব্যাপার তোমরা একটু এখানের মধ্যে খেয়াল করো যে অটোমেটিক ব্যাপারটা হওয়ার জন্য কি হইতে হবে, হিউম্যান ইন্টারফিয়ারেন্স দরকার, যে আমরা কি কোন সুইচ অন করব অফ করব এমন দরকার, তো তাহলে পরে এটা অটোমেটিক এর কি হইলো, তাই না? তো এটা আমরা নিজেরা কোনো কিছু চেঞ্জ করব না, এমন কোন সার্কিটের কম্পোনেন্ট রাখবো যে নাকি কি করতে পারে, অলরেডি দে ক্যান সেন্স সাম সর্ট অফ থিংস। কেমন জিনিস, আমরা থার্মিস্টর করছি না, থার্মিস্টর জিনিসটা কি করতে পারে আজিজুল, টেম্পারেচার সেন্স করতে পারে, যে টেম্পারেচার বেড়ে গেলে থার্মিস্টরের রেজিস্ট্যান্স কি হয়, কমে যায়। তো এরকম টেম্পারেচার কমে গেলে থার্মিস্টরের রেজিস্ট্যান্স বেড়ে যায়। তো এইটাকে কি করা যাইতে পারে, সেন্সর সার্কিটে ইউজ করা যাইতে পারে। তো এখন অটোমেটিক লাইটিং সিস্টেমের জন্য এখানে কি আমাদের টেম্পারেচারের কোনো কাহিনী আছে নাকি লাইট রিলেটেড, লাইট ইন্টেন্সিটি রিলেটেড? তো এখানের মধ্যে কোন সার্কিট কম্পোনেন্ট আমাদের দরকার হবে, লাইট ডিপেন্ডেন্ট রেজিস্টর, এলডিআর। তো ওইটার আমরা প্রথমে সার্কিটটা আমি তোমাদেরকে এঁকে দেখাই কেমন। এই হলো পাওয়ার সাপ্লাই, এটা এলডিআর এর সিম্বল কেমন, যে একটা রেজিস্টরের দিকে এরকম লাইট আসতেছে, এরকম অ্যারোগুলা দিতে হবে। তো এখন এই যে এখানের মধ্যে দুইটা রেজিস্টরকে কি আঁকলাম, টু রেজিস্টার্স আর ইন সিরিজ উইথ ইচ আদার। সো তাহলে তাদের মধ্যে ভোল্টেজটা কি হবে, ডিভাইড হয়ে যাবে বা শেয়ার হবে। তো এটাই কি পটেনশিয়াল ডিভাইডার সার্কিট। এখন এই পটেনশিয়াল ডিভাইডার সার্কিটটা স্পেসিফিক্যালি কি কাজ করবে আজিজুল, লাইটিং সিস্টেমটাকে অটোমেটিক ভাবে কাজ করাবে। কেমন জিনিস, আমরা অলওয়েজ একটা ব্যাপার বলছি যে এখানের মধ্যে যা যা জিনিসগুলি রিকোয়ার্ড ভোল্টেজটাকে বা আউটপুট ভোল্টেজের ওই রেজিস্টরটাকে অলওয়েজ কি নাম দিছি, R2। তো তাহলে R2 এর অ্যাক্রসে, এই R2 এর অ্যাক্রসে যে ভোল্টেজটা ড্রপ হবে এটাকে আমরা কি বলবো, V out, রাইট? এখন দেখো অটোমেটিক লাইটিং সিস্টেমের জন্য এখানে তো কোনো বাল্বই অ্যাড করলাম না, লাইট আসবে কই থেকে, তাই না? সো এখানের জন্য কি দরকার, বাল্ব দরকার। বাট ফার্স্ট অফ অল তোমার লজিকটা বোঝা লাগবে যে সার্কিট আসলে কিভাবে করে কাজ করে। তো এখানের মধ্যে আসিফ খেয়াল করো, পাওয়ার সাপ্লাই একটা ভোল্টেজ দিচ্ছে, টোটাল ভোল্টেজ ইএমএফ। এখন এই ভোল্টেজটা কার কার মধ্যে ডিভাইড হবে, R1 এন্ড R2 এর মধ্যে। কে বেশি ভোল্টেজ পাবে, কে কম ভোল্টেজ পাবে, এটা কিসের উপর ডিপেন্ড হয়, রেজিস্ট্যান্স অফ দ্য ইন্ডিভিজুয়াল রেজিস্টার্স, তাই না? তার আজানটা শেষ হয় নাকি, এরপর আমরা কন্টিনিউ করতেছি। এখানে টেস্টারটা কি কি বুঝি নাই, এগুলি আচ্ছা। এই যে এইটা ডেটটা একটু চেঞ্জ হবে, এটা আসলে বলবো সেকেন্ড ডিসেম্বর না হয় আরেকটু পরে নিব। ওই দিন আমার একটা কাজ আছে, তো পরের আরেকদিন, তো ওই দিন পরীক্ষাটা দিই। ঠান্ডা লাগে, গরম লাগে, তো এটা যদি অটোমেটিক হইতো তো তাহলে পরে আমি বুঝে দিতাম। আচ্ছা, আজানের সময় তো ব্রেকটা দেই, জানে কথা না বলো, তোমরা আজানের মধ্যে এত জোরে মাথায় বলো, তাহলে লাভ থাকে। ওয়াসিউ বলতো, ওয়াসিউ আমরা দেখছিলাম, হ্যাঁ? ও আচ্ছা, এই মাগরিবের নামাজ পড়ে পর আসবে। ওকে, তো
তো সবাই একটু এখানের মধ্যে খেয়াল করো, যে ব্যাপারটা বলতেছিলাম সার্কিটটা কিভাবে করে অপারেট করে আফিফের সাথে ডিসকাস করতেছিলাম। কেমন জিনিস, যে R1 আর R2 দুজন কি করবে, ভোল্টেজটাকে শেয়ার করবে। কেমন ভাবে, তাদের রেজিস্ট্যান্সের রেশিওতে। যার রেজিস্ট্যান্স বেশি সে বেশি ভোল্টেজ ড্র করতে পারে নিজের কাছে, যার রেজিস্ট্যান্স কম তার একসাথে ভোল্টেজ ড্রপ হবে কি কম। আচ্ছা, তো এখন আমরা যেটা ড্র করছি এলডিআর, তার নরমাল ওয়ার্কিং মেকানিজম কেমন, যে লাইট ইন্টেন্সিটি বেশি হলে সে তার রেজিস্ট্যান্স কি হয়, বাড়ে নাকি কমে? এলডিআর এর রেজিস্ট্যান্সের সাথে ডিপেন্ডেন্সি হলো লাইট ইন্টেন্সিটির সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। যে লাইট ইন্টেন্সিটি বাড়লে পরে এলডিআর এর রেজিস্ট্যান্স কি হয়, কমে যায়। ঠিক আছে, তো তাহলে এখানের মধ্যে ব্যাপারটা কেমন একটু এই জিনিসটা নোট করে রাখো, যে ফর এলডিআর resistance is inversely proportional to light intensity. আচ্ছা, এদিকে স্ট্যাটিক আসতেছে। ওকে, তো তাহলে রেজিস্ট্যান্স হলো লাইট ইন্টেন্সিটির সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। তো তাহলে এখানের মধ্যে জিনিসটা দেখো, যে দিনের বেলা লাইট ইন্টেন্সিটি কি, ন্যাচারাল লাইটই তো আছে তাই না, তো দিনের বেলা লাইট ইন্টেন্সিটি বেশি। তো দিনের বেলা তাহলে R2 রেজিস্ট্যান্স কি হবে, বেশি হবে নাকি কম? কম হবে। যে দিনের বেলা ন্যাচারাল লাইটই বেশি, তো তার মানে লাইট ইন্টেন্সিটি বেশি, তো দিনের বেলা R2 এর রেজিস্ট্যান্স কম। তো তার রেজিস্ট্যান্স যদি কম হয় তো ওর অ্যাক্রসে বেশি ভোল্টেজ ড্রপ হবে নাকি কম ভোল্টেজ ড্রপ হবে? রেজিস্ট্যান্স যদি কম হয় তো তাহলে ভোল্টেজ কি পাবে মুতাসিম, কম পাবে। তো তাহলে এই ব্যাপারটা, তাই সেই সামনে দেখো সোজা বসো, সারাক্ষণ তো ওকে তো মেসেজ পাঠ ওই তো ওখানের মধ্যে। আচ্ছা, এগুলা পরে বলবো ক্লাস শেষে। হ্যাঁ, আচ্ছা, তো এখন এখানের মধ্যে খেয়াল করো সবাই। তো যে জিনিসটা বলতেছিলাম যে আমরা কি চাবো, অটোমেটিক লাইটিং সিস্টেমটা কি করবে, দিনের বেলা লাইট জ্বলুক নাকি রাতের বেলা লাইট জ্বলুক? রাতের বেলা যখন নাকি ন্যাচারাল লাইট কমে যাবে তো তখন আমরা চাবো যেন অটোমেটিক লাইটিং সিস্টেমটা চালু হয়, মানে বাল্বটা যেন জ্বলে। আর রাতের বেলা আমরা কি বলে, দিনের বেলা আমরা কি চাবো, অলরেডি ন্যাচারাল লাইট আছে, সো উই ডোন্ট নিড দা আর্টিফিশিয়াল বাল্ব। ওকে, সো এইটার জন্য আমাদের যে কাজটা করা লাগবে, we will have to add the bulb parallel to the LDR. কেন প্যারালেলে অ্যাড করলাম and how this circuit works, এই জিনিসটা এখন আমরা ওয়ান বাই ওয়ান দেখব। সো ফার্স্ট অফ অল, ফর ডে টাইম, তো এখন দিনের বেলা কি হচ্ছে জিনিসটা খেয়াল করো। এটার অ্যান্সার কে দিবা, মাহি। তো এখন এখানের মধ্যে দেখো যে দিনের বেলা ন্যাচারাল লাইট কি বেশি আছে, তো তার মানে R2 এর রেজিস্ট্যান্স কি কম। তো ওই জিনিসটা আমরা ফার্স্ট অফ অল নোট ডাউন করে রাখি। ন্যাচারাল লাইট ইন্টেন্সিটি is high, so R2 is low. So resistance of লিখে রাখি। So natural intensity light, natural light intensity is high, so resistance of R2 is low. তো এখন সে তাহলে কি পাবে, ভোল্টেজ বেশি পাবে নাকি কম? কম ভোল্টেজ পাবে। So it will receive a smaller share of the voltage supply, যে যতটুকু ভোল্টেজ পাওয়ার সাপ্লাইটা দিচ্ছে ওইটার অল্প শেয়ারটা কে পাবে, যার রেজিস্ট্যান্স কম সে, বিকজ রেজিস্ট্যান্স কম থাকলে তার অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ কি হয়, কম হয়। তো এখন R2 কি পাচ্ছে, দিনের বেলা কম ভোল্টেজ পাচ্ছে। এখন R2 এর প্যারালেলে যে থাকবে, যে প্যারালেল কম্পোনেন্ট গুলোর ব্যাপারটা আমরা কি পড়ছি আরাফাত, যে যতগুলো কম্পোনেন্ট কি থাকবে একজন আরেকজনের প্যারালেলে থাকবে, সবার ভোল্টেজ সেম হবে না। তো তাহলে R2 যত ভোল্টেজ পাবে, R2 এর প্যারালেলে যে আমাদের বাল্বটা অ্যাড করে রাখছি সেও কি পাবে, একই ভোল্টেজ। এখন
আমাদের ইলেকট্রিক্যাল সার্কিট গুলি বা ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট গুলির একটা সার্টেন রিকোয়ারমেন্ট থাকে না, যে আমার মিনিমাম এত ভোল্টেজ সাপ্লাই করতে হবে, আর না হলে সে কি করবে না, ফাংশন করবে না, যে ঠিক মতো জ্বলবে না। যে তোমার যদি নরমালি কি হয়, অনেক সময় ভোল্টেজ এরকম ড্রপ করে না, তো তখন আমরা দেখি যে লাইটের ইন্টেন্সিটি বা লাইটের ব্রাইটনেস কমে গেছে। তো তার মানে কি, দিনের বেলা R2 রেজিস্ট্যান্স কম, তো এর জন্য R2 কি পাচ্ছে, লেসার শেয়ার অফ দা ভোল্টেজ সাপ্লাই পাচ্ছে। তো R2 এর প্যারালালে যেহেতু বাল্বটা আছে, তো বাল্বও কি পাবে, R2 এর সমান ভোল্টেজ, মানে কম ভোল্টেজ পাচ্ছে। এন্ড ভোল্টেজ অফ দা বাল্ব যদি এনাফ না হয়, তো তাহলে বাল্বটা কি গ্লো করবে, তো তাহলে বাল্বটা গ্লো করবে না, বা করলেও তার ব্রাইটনেস কি হবে, খুবই কম। তো তাহলে এই জিনিসটা আমরা লিখবো, কি জিনিস, since the bulb is parallel to R2, the voltage V out আর কি across the bulb is very low, so it don't glow. ঠিক আছে রাফিন, যে এখানে আমাদের কাজটা কি, দিনের বেলা ন্যাচারালি আমাদের লাইট ইন্টেন্সিটি বেশি, তো তাহলে R2 এর রেজিস্ট্যান্সটা কম হবে, সিন্স ইট ইজ অ্যান LDR। তো এখন R2 এর সাথে বাল্বটা হলো প্যারালেলে আছে, তো R2 যত ভোল্টেজ পাবে বাল্বও সেম ভোল্টেজ পাবে। R2 যেহেতু কম ভোল্টেজ পাচ্ছে, বাল্বটাও কি পাচ্ছে, কম পাচ্ছে। এন্ড সিন্স এনাফ ভোল্টেজ কি হচ্ছে না, বাল্বের অ্যাক্রসে ড্রপ হচ্ছে না, তো তার মানে দিনের বেলা বাল্বটা জ্বলবে না। এইটা নিয়ে, এই লজিকটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? একদম আমরা সিকোয়েন্স ওয়াইজ প্রত্যেকটা জিনিসই আগে পড়ে আসছি। ফার্স্ট অফ অল সিরিজ সার্কিটের কনসেপ্টটা ক্লিয়ার করছি, প্যারালাল সার্কিটের কনসেপ্ট ক্লিয়ার করছি, যে দুইটা কম্পোনেন্ট প্যারালাল থাকতে পারে, তাদের ভোল্টেজ সমান হয়। দেন এখানের মধ্যে মেইন কাজটা কি করলাম, ভোল্টেজ ডিভাইড করছি। সো এটা কিসের সার্কিট, পটেনশিয়াল ডিভাইডার সার্কিট, বাট এখানে একটা স্পেশাল রেজিস্টার অ্যাড করা, যে কি সেন্সর সার্কিটের মতো, যে সে কি করতে পারে, লাইট ইন্টেন্সিটি সেন্স করতে পারে। তো এইভাবে করে আমরা কি করলাম, দিনের বেলা এই বাল্বটা কি হবে না, জ্বলবে না, এন্ড আমরা দিনের বেলা এই বাল্বটাকে চাইও না যে জ্বলুক, তাই না? তো এই ব্যাপারটা গেল। তো এখন আমরা ফর নাইট টাইম এইটার লজিকটা দেখবো, বলো বুঝে নাই? ওই তো সুইচ দিয়ে অফ করলে হয়ে যায়। এই জিনিসটা কেমন, যে দেখো তোমার স্ট্রিট বাল্ব দেখো না, স্ট্রিট বাল্বের ওখানে আমাদের কেমন হয়, যে সন্ধ্যাবেলা হয়েছে, তো একজন যায় সবগুলো স্ট্রিট বাল্বের সুইচ গুলো যায় অন করবে, এমন দেখছো? হ্যাঁ হ্যাঁ, করলে ভালো হইতো। তোমার আর কি এই এ লেভেল শেষে, যদি এ লেভেল শেষ হয় আর কি, তো তাহলে পরে তুমি ওই চাকরিটা নিও, যে আমি যে সবগুলো বাল্ব অন করবো অফ করবো সারাদিনে। হ্যাঁ এক্স্যাক্টলি। সো এই যে স্ট্রিট বাল্ব গুলা, এইটা যে মানুষজন যে 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 সুইচ অন করে না, এটার সবচেয়ে বড় একটা এভিডেন্স হলো, তুমি যখন নাকি কোনো দিনের বেলা অনেক বেশি মেঘ জমে গেছে, অনেক গ্লুমি একটা ডে, দুপুর 2টা বাজে তুমি দেখবা যে স্ট্রিট বাল্ব গুলা জ্বলতেছে। তো তখন কি, আর অনেক মেঘ জমে গেছে, এখন যায় সুইচটা চালু করে আসি, কোনায় যায় সুইচটা চালু করে আসি, বলো। হ্যাঁ ওই তো, ওইটা তো ডিরেক্টলি ওরা সার্কিটটা অন্য করে কানেক্ট করছে আর কি। আচ্ছা এখানে কে কি বলছে? আচ্ছা সো ওইটাও হয়, ওইটা সমস্যা না। তো তখন কি হবে, একটা বন্ধ হয়ে গেলে, একটা নষ্ট হয়ে গেলে সবগুলোই অফ হয়ে যাবে। ওই সিরিজ সার্কিটের ডিসঅ্যাডভান্টেজ পড়ছিলাম না, ওয়ান কম্পোনেন্ট গোজ অফ, বাকিগুলো বন্ধ হয়ে যাবে এমন। আচ্ছা তো তুমি কি জিজ্ঞাসা করছো, যে ভোল্টেজ আর রেজিস্ট্যান্সের রিলেশনশিপ। তো এখন এখানের মধ্যে দেখো যে রেজিস্ট্যান্স মেইনলি কাজটা কি, সে কারেন্টকে ফ্লো করতে কি করে, অপোজ করে, তাই না? তো এখন রেজিস্ট্যান্স যত বেশি হবে, ওইটা কি করবে, ওই কম্পোনেন্টের ভিতর দিয়ে ফ্লো করতে চার্জ পার্টিকেলদের এনার্জি ইউজ করা লাগবে কি, বেশি নাকি কম? অবস্টেকেল যদি বড় হয়, তো তাহলে ওইটাকে ওভারকাম করার জন্য কি দরকার,
বেশি ভোল্টেজ দরকার না, যে বেশি এনার্জি দরকার না। সো তাহলে ওইটার জন্য যে যার রেজিস্ট্যান্স বেশি থাকে তার অ্যাক্রসে বেশি ভোল্টেজ ড্রপ হয়, যার রেজিস্ট্যান্স কম থাকে তার অ্যাক্রসে কম ভোল্টেজ ড্রপ হয়। সিরিজ সার্কিটের এই কনসেপ্টটা ছিল, ঠিক আছে? ওকে, সো এখন আমরা নাইট টাইমের জন্য এক্সপ্লেনেশনটা দেখবো যে কাহিনীটা কি। ওকে, সো ফর নাইট টাইম, তো রাতের বেলা ন্যাচারাল লাইট ইন্টেন্সিটি, আমাদের তো ঢাকা শহরে মাশাআল্লাহ অনেক সুন্দর চাঁদের আলো দেখা যায় নাকি, অনেক কম পলিউশন, দিল্লি থেকে কম, কিন্তু দিল্লিতে তো মনে করো যে এখন স্কুল কলেজ সব বন্ধ করে দিচ্ছে, ওগুলো একদম স্মগ বলে আর কি, অ্যারোসল পার্টিকেল ওইসব, ঠিক আছে? ওগুলো ওখানের মধ্যে পুরো ক্লাউডের মতো ফর্ম করে ফেলছে। হ্যাঁ, এখনো বন্ধ। ইয়েস, এইটাই ইন্টেনশন, ওখানে যে স্মোক করতে হবে। আচ্ছা, তো এখন এখানের মধ্যে কাজটাকে একটু খেয়াল করো যে ফার্স্ট অফ অল রাতের বেলা ন্যাচারাল লাইট ইন্টেন্সিটি কি থাকে, বেশি নাকি কম? কম। তো তাহলে ন্যাচারাল লাইট ইন্টেন্সিটি is low, তো তাহলে রেজিস্ট্যান্স অফ R2 কি হবে, বেড়ে যাবে। আচ্ছা, সো এখন R2 রেজিস্ট্যান্স যদি বেড়ে যায় তো তখন সে কি করবে, সে বেশি ভোল্টেজ পাবে নাকি কম ভোল্টেজ পাবে? রেজিস্ট্যান্স বেড়ে গেলে পরে বেশি ভোল্টেজ পাবে, তাই না? তো তাহলে এখানে লাইট ইন্টেন্সিটি কমে গেছে মানে R2 রেজিস্ট্যান্স বেড়ে গেছে, তো R2 এখন কি করতে পারবে, বেশি করে ভোল্টেজ ড্র করতে পারবে নিজের কাছে। তো তাহলে সো ইট উইল রিসিভ a greater share of the voltage supply. Hello. হ্যাঁ 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 আছে। ওটা সময় ছয়টা। ফারাজকে কি খুঁজে পাচ্ছ না? আচ্ছা, ওকে, তো তাহলে এখানের মধ্যে কাজটা কি, রাতের বেলা ন্যাচারাল লাইট ইন্টেন্সিটি কম, তো তার মানে R2 রেজিস্ট্যান্স বেশি, তো R2 রেজিস্ট্যান্স যদি বেশি হয় সে কি পাবে, ইট উইল রিসিভ আ গ্রেটার শেয়ার অফ দা ভোল্টেজ সাপ্লাই। তো এখন R2 এর প্যারালেলে যেহেতু কি আছে, বাল্বটা অ্যাড করা, তো R2 যদি এখন বেশি ভোল্টেজ পায় বাল্বও কি পাবে, বেশি ভোল্টেজ পাবে, তো বাল্ব বেশি ভোল্টেজ পেলে তখন সে কি করবে, গ্লো করবে। সো এই ব্যাপারটাই, কাজটা কি, since the bulb is parallel to R2, the voltage V out across the bulb is high, so it will glow. তো এই ব্যাপারটাই আমরা মেইনলি চাই, যে রাতের বেলা লাইটটা আপনা আপনি জ্বলে যায় আর দিনের বেলা লাইটটা না জ্বলুক, বিকজ দিনের বেলা অলরেডি আমাদের ন্যাচারাল লাইট আছে। এটা তো এই যে অর্ডিনারি লাইট সিস্টেমের উপর ডিপেন্ড করে না, তাহলে তো হ্যাঁ, সবাই একটু এই জিনিসটা কপি করে ফেলো, এরপরে তোমাদেরকে একটা এটা তো যতগুলো লাইট ইন্টেন্সিটি থাকবে ততগুলো জাস্ট এই টর্চ লাইট মানে ততগুলো না, ওই আর্টিফিশিয়াল লাইটের সমস্যা হবে না, মানে একবার দিলেই জ্বলতে তাহলে বন্ধ করে দিয়ে আসবে। ওইটা তখন ওই ন্যাচারাল লাইটের ইন্টেন্সিটিটাই ডিফারেন্ট থাকে সানের ইন্টেন্সিটি। সবাই একটু এটা কপি করে ফেলো তাড়াতাড়ি, এরপরে আমরা কুলিং সার্কিট নিয়ে, যে অটোমেটিক কুলিং সার্কিট নিয়ে ডিসকাস করব। আফিফের লেখা শেষ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
কম হইলে বেশি ভোল্টেজ ওই যে ওখানে মধ্যে মোশন সেন্সর যে এরকম তোমার ইয়ে করে গোল লাইন টেকনোলজি, যেটা যদি পাস করতে পারে গোল লাইন, তো তাহলে পরে কি হবে, গোল দিবে। কিন্তু ওই ম্যাচে তো ছিল না, বুঝছো, ওই ম্যাচে তো ছিল না, এর জন্য কনস্পিরেসি হয়েছে, বুঝছো, সবকিছু প্ল্যান, সবকিছু প্ল্যান। কিসের? এটা তো সেমিকন্ডাক্টর দিয়ে বানানো, আমরা পড়ছিলাম না সেমিকন্ডাক্টরের যে থার্মিস্টর আর এলডিআর, বলো ঠিকই ভি আউট কেন লেখা? এটা তো আউটপুট ভোল্টেজ, আমাদের যতটুকু অ্যাকচুয়ালি ভোল্টেজটা দরকার ওইটাকে আমরা ভি আউটপুট এর উপর নাম দিয়েছিলাম। যে আগের ক্লাসে পটেনশিয়াল ডিভাইডার সার্কিট আমরা বলছিলাম না, যে একটা লেন্থ অফ ওয়্যার কে দুই ভাগে ভাগ করে দেব, একটা হলো রিকোয়ার্ড লেন্থ, যে ভোল্টেজটা আমাদের অ্যাকচুয়ালি দরকার, আর একটা হলো আনডিজায়ার্ড লেন্থ, যে আমাদের দরকার নাই, বুঝছো। তো তাহলে আউটপুট ভোল্টেজটা হলো আমাদের রিকোয়ার্ড ভোল্টেজটা, যেটা আমরা চাই, ঠিক আছে। ওকে, সো তাহলে সবার কপি করা শেষ। তো এটা পরে, এখন তোমরা সবাই একটা কাজ করো, এখন আমরা নাম্বার 2 টা করব, অটোমেটিক কুলিং সিস্টেম। যে রেফ্রিজারেটরের জন্য বা কতগুলো এরকম এয়ার কন্ডিশনারও থাকে না, অ্যাডভার্টাইজ দেয় যে তারা ওরকম রুম টেম্পারেচার সেন্স করতে পারে, যে রুম টেম্পারেচার যদি অনেক বেড়ে যায় কুলিং সার্কিটটা কি হয়, আপনা আপনি চালু হয়ে যায়, সো দ্যাট ইট ক্যান কুল দ্য রুম ডাউন। দেন একটা সার্টেন টেম্পারেচারের নিচে নামলে পরে তো তখন কি হয়, এসিটা কিন্তু অফ হয়ে যায়। এসি অলওয়েজ কিন্তু ফাংশনিং থাকে না, বিকজ সারাক্ষণ চলতে থাকলে তো ইলেকট্রিসিটি বেশি খরচ হবে। তো তখন কি হয়, কুলিং সার্কিটটা কি করে, স্পেসিফিক ওরকম টেম্পারেচার ডিটেক্ট করে চালু হয় বা বন্ধ হয়, এমন টাইপের। সো নাম্বার 2, অটোমেটিক কুলিং সার্কিট। তো এখন একটা অটোমেটিক কুলিং সার্কিট দেখতে কেমন হবে, এই জিনিসটা ফার্স্ট একটু তোমরা ডিজাইন করো। অনেকটা ওয়ে, অনেকগুলো ওয়েতেই করা যায়। তো তোমরা ফার্স্ট একটু নিজেরা সার্কিটটা ড্র করো, দেখে তোমাদের কেমন কি আইডিয়া। জাস্ট একটা জিনিস এখানে মধ্যে বলে রাখি, যে কুলিং সার্কিট এর মানেটা কি, টেম্পারেচার রিলেটেড কোন একটা রেজিস্টর লাগবে, মানে কি লাগবে, থার্মিস্টর লাগবে। সো থার্মিস্টর রিলেটেড একটা জিনিস, তো ওই সার্কিটটা ড্র করো। এই অটোমেটিক কুলিং সার্কিটটা ফার্স্ট একটু নিজেরা ড্র করো, দেখি কেমন কি আঁকা। থার্মিস্টরের সিম্বল এই একটা রেক্টেঙ্গেল এঁকে এই ড্র করছো, দাঁড়াও দেখি। চিন্তা করবা যে কখন যে টেম্পারেচার বাড়লে কি করতে চাও, টেম্পারেচার কমলে কি করতে চাও, এটা চিন্তা করে দেন গণনা করো। না এটাই ছেড়ে না এটা আসলে একটু চিন্তা করো, চিন্তা করলে পরে তোমরা নিজেরা ভুলটা বুঝতে পারবে যে তোমরা যেটা আসছো এটা আসলে ভুল কেন। তোমরা যেটা আসছো এটা আসলে একটা হিটিং সার্কিটের কেমন, হিটিং সার্কিটের জন্য এমন হবে, কুলিং সার্কিটের জন্য উল্টা একটা হবে ওই জিনিসটা। আর 1 এ বসবে না তোমার, R1 হিসেবে আসবে থার্মিস্টরটা, আর R2 হিসেবে যাবে ফিক্সড রেজিস্টর।
ও প্যারা গেছে এরকমই আইডিয়াটা, ঠিক আছে, জাস্ট আমরা ওটাকে প্যারালেলে দিব আর কি। দেখি না না এই দুইটাকে তো প্যারালেলে দিব, প্যারালেল সার্কিট আকাইলা দেখি কেন হবে না এটা বলতেছি, দেন আসলটা কোনটা হবে এটা বলবো। মাত্র তো বলছি এটাই দেখতে সমস্যা নাই, রাখো রাখো পরে দেখবো। ওকে, তো এখন এখানের মধ্যে খেয়াল করো, অনেকজনই তোমরা যে কাজটা করছো, আমি যে যে দেখলাম তোমরা আসলে উপরেরটাতেই কি করছো, ভেরি ক্রিয়েটিভ থিংকিং, ঠিক আছে। কেমন যে এলডিআর এর জায়গায় থার্মিস্টর দিছো আর বাল্বের জায়গায় কুলিং সার্কিট, শেষ। এখন বুঝছি তোমরা জাস্ট ওরকম জিনিসটা ড্র করছো, বাট লজিক্যালি তোমরা চিন্তা করো তোমরা যেটা আঁকছো এটা আসলে কি হয়, তোমরা যেটা আঁকছো এটা আসলে কি হয় এখানের মধ্যে দেখো। এই হলো তোমাদের সার্কিট, রাইট? ওই তো তোমাদের সার্কিটটা আঁকতেছি ফার্স্টে। তো তোমরা যে সার্কিটটা আঁকছো এমন কোন জিনিসের যদি তুমি সার্কিট সিম্বল না জানো, যে নোন গুলা তো আমাদের সিম্বল জানতে হবে, যদি আননোন কোনো কিছু থাকে ওরকম মোটর বা এইসব জিনিস একটা বক্স একে লিখে দেবা মোটর, ঠিক আছে। আর মাহিন তো অনেক ক্রিয়েটিভ, ফ্যান আঁকাই দিচ্ছে এরকম টারম্যান আঁকাই। ওকে, তো এই তো তোমরা এই সার্কিটটা ড্র করছো, ঠিক আছে, আঁকছো একটা, এটাও একটা অটোমেটিক সার্কিট বাট নট কুলিং পারপাস, এটাকে হিটিং পারপাসে ইউজ করলে পরে এটা কাজে আসবে। কেমন জিনিস খেয়াল করো, তোমরা যেটা আঁকছো এটা কেন কাজ করবে না অ্যাজ দা কুলিং সার্কিট, বিকজ তুমি এখানের মধ্যে দেখো তোমার একটা থার্মিস্টরের ওয়ার্কিং প্রিন্সিপাল কেমন, টেম্পারেচার বাড়লে থার্মিস্টরের রেজিস্ট্যান্স কি হয়, বাড়ে নাকি কমে? টেম্পারেচার বাড়লে থার্মিস্টরের রেজিস্ট্যান্স কি হয়, কমে যায় না? তো তাহলে টেম্পারেচার যদি বাড়ে রেজিস্ট্যান্স অফ দা থার্মিস্টর কি হবে, যে R2, রেজিস্ট্যান্স অফ দা থার্মিস্টর উইল ডিক্রিজ। তো টেম্পারেচার বাড়ছে, R2 এর রেজিস্ট্যান্স কমে গেছে, তো R2 কি পাবে, রেজিস্ট্যান্স যদি কমে যায় R2 এর অ্যাক্রসে ভোল্টেজ বাড়বে নাকি কমবে? রেজিস্ট্যান্স কমে গেছে মানে কি, সে কম ভোল্টেজ পাবে না। তো তাহলে R2 রেজিস্ট্যান্স কমে গেছে মানে R2 ভোল্টেজ পাইলো কম, তো R2 কম ভোল্টেজ পাইছে মানে কি এখন কুলিং সার্কিটটা কাজ করার মতো এনাফ ভোল্টেজ পাবে? তো সে এনাফ ভোল্টেজ পাবে না, তো নট এনাফ এক্স্যাক্টলি ওইটাই আমরা দেখবো একটু পরে, তখন কাজ করবে, যে হিটিং পারপাসে কাজ করবে। তো এখন দেখো এখানের মধ্যে কাজটা কি রাফিন, যে টেম্পারেচার বেড়ে গেছে তো তার মানে R2 রেজিস্ট্যান্স কমে যাবে, বিকজ R2 ইজ আ থার্মিস্টর যার টেম্পারেচারের সাথে রিলেশনশিপ হলো উল্টা। তো টেম্পারেচার বাড়ছে, R2 রেজিস্ট্যান্স কমে গেছে, তো তার মানে তার অ্যাক্রসে যে ভোল্টেজটা ড্রপ হবে ওটাও কি হবে, কম। তো সে যদি কম ভোল্টেজ পায় তো তার মানে কি নট এনাফ ভোল্টেজ ফর কুলিং সার্কিট। তো তার মানে কুলিং সার্কিটটা কি হবে, চালু হবে না, কুলিং সার্কিটটা অফ থাকবে। আমরা কি এটা চাই যে টেম্পারেচার বেড়ে গেছে আমরা চাই যেন কুলিং সার্কিটটা চালু না হোক? তো তাহলে পরে এটা কি ভুল গেছে না? তো তাহলে আমাদের মেইন কাজটা কি করা লাগবে খেয়াল করো, হিটিং সার্কিট হবে, কুলিং সার্কিটের জায়গায় হিটিং সার্কিট যদি বসাও তাহলে, ওটা বলতেছি একটু পরে। তো ফার্স্ট অফ অল আমরা কারেক্ট সার্কিটটা আঁকতেছি। তো ভুলটা কোথায় গেছে সবাই তো বুঝতে পারছো, যে টেম্পারেচার বাড়লে যেখানে আমরা আরো চাইতাম যে কুলিং সার্কিটটা চালু হোক ওখানে কুলিং সার্কিটটা
চালু হওয়ার মতো এনাফ ভোল্টেজ পাবে না তোমরা যে ডিজাইনটা করছো ফার্স্টে। তো কোনটা আসলে কাজ করবে ওই ব্যাপারটা দেখি। সেন্সর সার্কিটকে যে সেন্সর কম্পোনেন্টকে যে অলওয়েজ R2 হিসেবে ইউজ করতে হবে এমন তো কোনো কথা নাই। তো তাহলে ওইটাকে ইউজ করলাম আমরা R1 হিসেবে, যে ভোল্টেজ আমাদের দরকার নাই, আর যে ভোল্টেজ দরকার ওইটা তো R2, ভি আউটপুট যার অ্যাক্রসে হয় আর। তো এই হলো R1, এই হলো R2, এন্ড R2 এর অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপ হয় এটাকে আমরা কি বলি? ভি আউট, নাকি রাফাত? তো এখন এইখানে যদি আমরা কুলিং সার্কিটটাকে অ্যাড করি, নাও দিস উইল ওয়ার্ক। কিভাবে? হ্যাঁ, আর এটা পটেনশিয়াল ডিভাইডার হিসেবে, এটা বলছি তো তোমারটাও যে ভুল গেছে ওরকম না, তোমারটাও ঠিক আছে। জাস্ট এখানের মধ্যে আমরা পটেনশিয়াল ডিভাইড করে দেন প্যারালালে অ্যাড করলে তো সবগুলাই কি হয়? সেম ভোল্টেজই পায়, তো এরকম। আচ্ছা, সো এখন এখানের মধ্যে খেয়াল করো কাজটা কি। why this circuit will work as a cooling circuit, যে অটোমেটিক হিসেবে কিভাবে কাজ করবে। সো এখন এখানের মধ্যে দেখো দুইটা সিনারিও কি কি। যখন টেম্পারেচার বাড়বে তখন আমরা কি চাবো আফিফ? যখন টেম্পারেচার বাড়বে তখন আমরা চাবো যেন কুলিং সার্কিটটা চালু হয়। আর যখন টেম্পারেচার কমে যাবে বিলো আ সার্টেন টেম্পারেচার তখন আমরা কি চাবো? যেন কুলিং সার্কিটটা অফ হয়ে যায়, যে আর বেশি ঠান্ডা করার দরকার নাই। বুঝতে পারছো? ওকে, কোনো কোশ্চেন আছে? হ্যাঁ, ওইটাও হয়, ওইটাই জিজ্ঞাসা করছে মাহি, যে R2 এর দরকারটা কি? R2 এর জায়গায় ডিরেক্টলি কুলিং সার্কিট বসাই দিলেই তো হয়ে যায়। ওইটাও হয়, এটা জাস্ট পটেনশিয়াল ডিভাইডার সার্কিটের ডিজাইন হিসেবে আসছে। বুঝছো? যে পটেনশিয়াল ডিভাইডার সার্কিটের উপর এখানে কি করছিলাম, দুইটা রেজিস্ট্যান্স এরকম ভাগ করে ডিজায়ার্ড ভোল্টেজটা পাওয়ার জন্য আমাদের কম্পোনেন্টটা কি করছি, তার প্যারালালে অ্যাড করছি, তো ওই জন্য। ঠিক আছে? তাহলে কি এই সার্কিটে কি এসি টা, এই সার্কিটে কি এসি যেগুলো অটোমেটিক আছে ওগুলাতে, এখানে তো আমরা নিজেরা টেম্পারেচার এরকম ভ্যারি করা ইয়ে করি, অন্যগুলা অটোমেটিক্যালি সেন্স করতে পারে। ঠিক আছে? ওইটা ওখানে পারভেজ ভাই বলবে। আচ্ছা, তো এখন এখানের মধ্যে কাজটা কি খেয়াল করো, যে when temperature increases, আচ্ছা তো এখন এখানের মধ্যে দেখো টেম্পারেচার ইনক্রিজ করলে কি হবে। আরিয়ান ফার্স্ট অফ অল বলো যে টেম্পারেচার ইনক্রিজ করলে R1 টা কি? এটা থার্মিস্টর না? তো তাহলে থার্মিস্টরের রেজিস্ট্যান্স কি হয়? টেম্পারেচার বাড়লে তার রেজিস্ট্যান্সটা কমে যায়। ভেরি গুড। তো তাহলে পরে টেম্পারেচার যখন বাড়বে R1 এর রেজিস্ট্যান্স কমে যাবে, রাইট? সো R1 এর রেজিস্ট্যান্স কমে যাওয়া মানে কি? R1 যে ভোল্টেজ পাইতো ওইটা হবে কম, তাই না? আর R2 যে ভোল্টেজ পাবে ওইটাকে আমরা কি বলতেছি? ভি আউট বলতেছি। তো তাহলে R1 যদি কমে যায় তো তখন কি হচ্ছে, এই জিনিসটা যদি আমরা বলি, when temperature increases the resistance R1 decreases, তো তখন ভি আউটপুট কি হবে? বাড়বে, নাকি? আউটপুট ভোল্টেজ কি হইতেছে? ইনক্রিজ করতেছে। তো আউটপুট ভোল্টেজ যদি বেশি হয় তখন কি হবে? তাই সে ভোল্টেজ যদি কুলিং সার্কিটটা এনাফ ভোল্টেজ পায় তাইলে পরেই তো কি হবে, সে চালু হইতে পারবে। যদি এনাফ ভোল্টেজ না পায় তো তখন কি সে চালু হবে? তো তাহলে এখানের মধ্যে কাজটা কি, টেম্পারেচার যখন বাড়লো থার্মিস্টরের রেজিস্ট্যান্স, যে থার্মিস্টরটাকে R1 হিসেবে ইউজ করতেছে, থার্মিস্টরের রেজিস্ট্যান্সটা কমে গেছে, তো থার্মিস্টর ভোল্টেজ পাবে কম, তো তার মানে আউটপুট ভোল্টেজটা কি হবে? বেশি হবে। তো আউটপুট ভোল্টেজটা যদি বেশি হয় তো the cooling circuit will get enough voltage so that it can start operating. তো তাহলে ভি আউটপুট যদি বাড়ে তো তখন কি হবে? কুলিং সার্কিট will turn on. আর যখন নাকি টেম্পারেচার কমে যাবে তখন আমরা কি চাবো, যে when temperature decreases। এইগুলা কিন্তু তোমরা তো আসলে আইসিটি নিয়ে পড়ো নাই, আইসিটি রিলেটেড এসব পড়ালেখা কিন্তু
তোমাদের লজিক গেট থাকে না, লজিক গেটস নিয়ে কেউ কি পড়ালেখা করছো? এমনি নিজের ইন্টারেস্টে অনেকজন এরকম পড়ে, এন্ড গেট, অর গেট, এইসব জিনিসগুলো নিয়ে পড়ছো? আচ্ছা, তো ওগুলা জিনিস অ্যাকচুয়ালি তোমাদের লজিক গেটস। আচ্ছা, তো when temperature decreases তখন কি হয় খেয়াল করো। টেম্পারেচার যদি কমে যায়, আরিয়ান, টেম্পারেচার যদি কমে যায় তো তখন কি হবে? R1 একটা থার্মিস্টর, তো টেম্পারেচার কমে গেলে R1 এর রেজিস্ট্যান্স কি হবে? বাড়বে। তো সবাই একটু এখানের মধ্যে খেয়াল করো, টেম্পারেচার যদি কমে যায় তখন হোয়াট ইজ হ্যাপেনিং? দ্য রেজিস্ট্যান্স অফ R1 ইজ ডিক্রিজিং। তো R1 এর রেজিস্ট্যান্স যদি কমে তো তার মানে কি হবে? R1 এর অ্যাক্রসে কি বলে, R1 এর রেজিস্ট্যান্স যদি বাড়ে তো তার মানে R1 কি পাবে? বেশি করে ভোল্টেজ পাবে। তো R1 যদি বেশি ভোল্টেজ নিয়ে নেয় তো ভি আউটপুটটা কি হবে? কমে যাবে না? তো তাহলে এই ব্যাপারটা কি জিনিস, সবাই একটু লজিকটা, সিকোয়েন্সটা অলওয়েজ মনে রাখবে। এই যে আমরা লজিকগুলো কি দিতেছি এখন কিন্তু ডিটেইল, আগের বার একদম প্রত্যেকটা ওয়ার্ডে লিখছি সেম কথাগুলি, জাস্ট এখানের মধ্যে সিম্বল দিয়ে দিয়ে আগায় দিতেছি যে টেম্পারেচার বাড়লে R1 এর রেজিস্ট্যান্স কমে যাবে, তো R1 এর রেজিস্ট্যান্স কমে গেলে তার অ্যাক্রসে ভোল্টেজ কম, তো তার মানে ভি আউটপুট হবে কি? বেশি। তো ভি আউটপুট বেশি হলে কুলিং সার্কিট এনাফ ভোল্টেজ পাবে যেন কাজ করতে পারে। আর টেম্পারেচার কমে গেলে উল্টা জিনিসটা, কি জিনিস? টেম্পারেচার কমে গেলে R1 এর রেজিস্ট্যান্স বাড়বে, তো তার মানে R1 কি পাবে? আরাফাত বেশি করে ভোল্টেজ পাবে। R1 বেশি ভোল্টেজ নিয়ে নিলে ভি আউটপুটটা কি হবে? কমে যাবে। তো ওই ব্যাপারটাই আমরা লিখবো, কি জিনিস? তো এখানের জন্য ভি আউটপুট উইল ডিক্রিজ, ভি আউটটা কমে যাচ্ছে, তো ভি আউট কমে গেলে পরে তখন কুলিং সার্কিটটা কি হবে না? কাজ করবে না, বিকজ ইট উইল ওকে। সো তাহলে আমরা যেই ব্যাপারটা নিয়ে কথা বলতেছিলাম যে টেম্পারেচার কমে গেলে আমরা কি চাবো? কুলিং সার্কিটটা বন্ধ হয়ে যায়। তো তাহলে ওই ব্যাপারটাই হয় যে টেম্পারেচার কমে গেলে R1 বেড়ে যায়, তো R1 বেড়ে যাওয়া মানে R1 বেশি করে ভোল্টেজ নিয়ে নিবে, তো আউটপুট ভোল্টেজটা কি হবে? কমে যাবে। তো আউটপুট ভোল্টেজ কমে গেলে কুলিং সার্কিট এনাফ ভোল্টেজ পাবে না, তো চালু হবে না। সো এই ব্যাপারটা ছিল আমাদের কুলিং সার্কিটের মেকানিজমটা। তো এই জিনিসটা সবাই একটু লিখে ফেলো, এটা একটু সবাই তাড়াতাড়ি কপি করে ফেলো, দেন আমরা অটোমেটিক হিটিং সার্কিট নিয়ে দেখব। যে R2 টাকে থার্মিস্টর হিসেবে ধরবো আর কুলিং সার্কিটের জায়গায় ওরকম হিটিং সার্কিট দেবো, এটাই। আমরা আউটপুটটাকে অলওয়েজ ওইটা একটা কনভেনশন আর কি, R2 টাকে আউটপুট ভোল্টেজের ওরকম ধরি। তখন তো একই সাথে কুলিং সার্কিট হিটিং সার্কিট চালু হবে। এটা কে ঠান্ডা লাগতেছে? এই হট বয় তনয়ের পাশে বসে এই অবস্থা।
আফিফের তো গরমই লাগছে। আচ্ছা, তো সবার কপি করা শেষ না? ওকে, সো এখন হিটিং সার্কিটটা তাড়াতাড়ি করে ড্র করে দেই, দেন আমরা স্টুডেন্ট বুকটা একটু রিডিং করব। তো এখন অটোমেটিক হিটিং সার্কিটটা কেমন ভাবে কাজ করবে, আমরা কি চাবো, টেম্পারেচার কমে গেলে যেন কি হয়, হিটিং সার্কিটটা আপনা আপনি চালু হয়ে যায়। কি হয়েছে তাইছে? একসাথে খাইতে যাব, ফ্রি হ্যাং আউট আলাদা বিষয়। রাফি বলতেছিল ভাই আগে খাইতে তো বার্গার পিজ্জা। আচ্ছা, সো এখন এখানে মধ্যে দেখো যে এই সার্কিটটা যখন টেম্পারেচার বাড়বে কি হবে আর টেম্পারেচার কমবে তখন কি হবে, ওই ব্যাপারগুলো নিয়ে আমরা যদি লিখি যে when temperature decreases, যে টেম্পারেচার যখন কমে যাবে তো তখন কাজটা কি হয়, টেম্পারেচার কমে যাওয়া মানে R2 রেজিস্ট্যান্স বেড়ে যাওয়া, R2 টাই কি এখন কি থার্মিস্টরটা, তাই না? তো তাহলে টেম্পারেচার কমে গেছে মানে থার্মিস্টরের রেজিস্ট্যান্স কি হবে, বেড়ে যাবে। তো থার্মিস্টরের রেজিস্ট্যান্স যদি বেড়ে যায় তার অ্যাক্রসেই তো ভি আউটপুটটা, তো তার ভোল্টেজ কি বলে, তার রেজিস্ট্যান্স যদি বাড়ে তো এটার ভোল্টেজটাও কি করবে, ইনক্রিজ করবে। সো তাহলে ভি আউটপুট উইল ইনক্রিজ। তো এখন ভি আউটপুট যদি বাড়ে তো তার মানে কি, হিটিং সার্কিটটা তখন এনাফ ভোল্টেজ পাবে, তো তখন সে কি হবে, চালু হবে। এন্ড এটাই তো আমরা চাই যে টেম্পারেচার অনেক বেশি কমে গেছে, সো উই ওয়ান্ট দা হিটিং সার্কিট টু ওয়ার্ম আস আপ। সো তাহলে হিটিং সার্কিট উইল আর যখন টেম্পারেচার ইনক্রিজ করবে তখন কাজটা কি হবে, টেম্পারেচার কমলে কি বলে, টেম্পারেচার বাড়লে R2 এর রেজিস্ট্যান্স হবে কম, তো তাহলে আউটপুট ভোল্টেজটাও কমে যাবে। তো আউটপুট ভোল্টেজটা যদি কমে যায় তো তার মানে কি হবে না, হিটিং সার্কিটটা এনাফ ভোল্টেজ পাবে না, তো এটা চালু হবে না আর কি। ঠিক আছে, তো এরকম অনেক টাইপের আমরা সার্কিট আঁকতে পারি, যেরকম বার্গলার অ্যালার্মের জন্য এরকম সার্কিট আঁকতে পারি, এমন অনেকগুলো আছে। তো তোমরা নিজের ওরকম ডিজাইন করতে পারো। এগুলি কয়েকটা বেসিক সার্কিট, জাস্ট তোমাদেরকে লজিক গুলা শেখানোর জন্য দেখাইছি। স্টুডেন্ট বুকে কিন্তু জাস্ট অটোমেটিক লাইটিং সিস্টেমটা কি বলে, জাস্ট কুলিং সার্কিটটা নিয়ে লেখা, তো তোমাদেরকে বাকিগুলো আলাদা করে দেখানো হয়েছে সো দ্যাট তোমরা লজিকটাকে মিলাইতে পারো যে কোন সময় কোনটাকে R1 হিসেবে R2 হিসেবে ইউজ করব, যেন ঠিকঠাক মতো আমাদের পারপাসটা ফুলফিল করতে পারে। ওখানে মধ্যে আমাদের মোশন সেন্সর একটা ওয়েভ দিয়ে করে, ঠিক আছে, যে ওয়েভ রিলিজ করে তোমার ডিসটেন্স বুঝে দেন ওরকম কাজ করে। অনেকগুলো এরকম এসি থাকে যা মানুষের মুভমেন্ট ফলো করে করে এসির ওরকম ডিরেকশনটা চেঞ্জ করে, অনেক কিছু আছে। রিফ্লেক্টেড ওয়েভ ফেরত আসতে কতক্ষণ লাগতেছে, ডপলার ইফেক্ট দিয়ে ওরকম বের করে। কিসে বুঝে নাই, ওইরকম জিনিস না,
আচ্ছা সবার এটা লেখা হয়েছে বলো ভি আউটপুটটা জাস্ট এখানে বোঝানোর জন্য এখানে ভোল্টমিটার অ্যাড করতেছে এমন না জাস্ট বুঝাইতেছে যে R2 এর অ্যাক্রসে যে ভোল্টেজ ওটাকে ভি আউটপুট হিসেবে যে বলে ওটা লেখার জন্য আমি লিখছি উপরেও দিতে পারো সমস্যা নেই ওইটা জাস্ট আমাদের ভোল্টমিটার ভোল্টেজ মাপার জন্য দরকার নেই জাস্ট এটা ফর সিম্বলজিক্যাল পারপাস যে আউটপুট ভোল্টেজটা R2 এর অ্যাক্রসে হয় ওকে তো সবার এটা কপি করা হয়েছে তাইছে কপি করা শেষ আচ্ছা তো এখন আমরা একটু স্টুডেন্ট বুক থেকে কুলিং সার্কিটের মেকানিজমটা তারা যেটা এক্সপ্লেইন করছে ওই জিনিসটা দেখবো না ওইটা জাস্ট আমরা এখন রিডিং করব জাস্ট ওই পরীক্ষার ডেটটা চেঞ্জ করব ওইটা লিখে রাখতে পারো ওইটার জন্য লাগবে আচ্ছা তো এখন এখানের মধ্যে দেখো যে পটেনশিয়াল ডিভাইডার ইন সেন্সর সার্কিট এই ছোট জায়গাটুকু আমাদের বাকি ছিল পটেনশিয়াল ডিভাইডার রিলেটেড বাকি জিনিসগুলো আমরা করে ফেলছিলাম তো আজকে আমরা এটা শেষ করছি তো এখানের মধ্যে দেখো কাজটা কেমন যে if one of the resistors in the potential divider is a sensor component something like thermistor or LDR তো তখন কি হয় then we can use its changing resistance to control an external circuit as in একটা লাইট বা একটা কুলিং সার্কিট বা একটা হিটিং সার্কিট এমন টাইপের ব্যাপার তো কি বলতেছে এখানের জন্য আমরা যদি এই জিনিসটা একটু মুছে দেই পরে আবার থাকবো ওকে সো এখন এখানের মধ্যে খেয়াল করো কি বলতেছে যে in figure G the lamp is in parallel with the LDR যে আমরা যে অটোমেটিক লাইটিং সিস্টেমের জন্য যেমন আঁকছিলাম তো কি ছিল so it will be powered by the same voltage as that across the LDR যে LDR যত ভোল্টেজ পাবে আসিফ সামনে দেখো LDR যত ভোল্টেজ পাবে তার প্যারালেলে যেহেতু বাল্বটাকে অ্যাড করে যে LDR তার প্যারালেলে হলো বাল্ব তো তার মানে LDR যত ভোল্টেজ পাবে বাল্বটাও কি পাবে সেম ভোল্টেজ পাবে তো এই কথাটা বলতেছে the resistance of LDR increases যদি ambient light level কি হয় কমে যায় মানে কি ডার্কার সারাউন্ডিংস হয় রাতের বেলা আর in bright conditions উল্টা ব্যাপারটা কি জিনিস the LDR has very low resistance so it will take a very small proportion of the 12 volt supplied by the battery মানে রেজিস্ট্যান্স কমে গেলে সে কি পাবে শেয়ার অফ ভোল্টেজটা কম পাবে বিকজ রেজিস্ট্যান্সের উপরে ভোল্টেজের ডিভিশনটা ডিপেন্ড করে তো কি বলতেছে this will make the lamp very dim or probably so dim that মনে হবে যে এটা কি অফ হয়ে আছে probably so much that it will appear to be off it is not needed if the surroundings are bright যে অলরেডি যদি ন্যাচারাল লাইট থাকে আমাদের তো ওই আর্টিফিশিয়াল লাইটের তো দরকার নাই তো এই কথাগুলি বলতেছে তো কি বললো as conditions become darker the LDR resistance goes up increasing the proportion of the 12 volt এই যে পাওয়ার সাপ্লাই ভোল্টেজটা EMF টা হলো 12 ভোল্ট তো এখন 12 ভোল্টের মোর শেয়ার পাবে কখন যখন তার রেজিস্ট্যান্সটা বাড়বে তো এই কথাটাই বলছে supplied by the supplied that drop across it this increases the voltage across the bulb and make it brighter তো তার মানে LDR যত ভোল্টেজ পাবে বাল্ব তত ভোল্টেজ পাবে তো LDR যদি বেশি করে ভোল্টেজ নিতে পারে বাল্বও কি পাবে তত বেশি করে সাপ্লাই পাবে তো তখন বাল্ব আরো বেশি ব্রাইটনেসে গ্লো করবে this circuit increases the brightness of the lamp as the surroundings become darker তো তার মানে সারাউন্ডিং তো কম ডার্ক হইছে লাইটার ব্রাইটনেসটা কম সারাউন্ডিং আরো বেশি ডার্ক হয়ে গেছে তো তখন লাইটার ব্রাইটনেসটা কি করে আরো বাড়ায় দেয় তো এমন টাইপের ব্যাপার তো এরকম যে কথাটা বলছিলাম যে কয়েকটা স্পেসিফিক সার্কিট আছে যাদের কি মিনিমাম একটা ভোল্টেজ সাপ্লাই দরকার যে অ্যাট লিস্ট এত ভোল্টেজ তাকে দিতে হবে আর না হলে পরে সে কি করবে না অপারেট করা শুরু করবে না তো এই জিনিসটা বলতেছে যে মেনি ইলেকট্রনিক কম্পোনেন্টস হ্যাভ আ সুইচ অন ভোল্টেজ অফ 5 ভোল্ট মানে অ্যাট লিস্ট
5 ভোল্ট ভোল্টেজটাকে দিতে হবে or else it will not operate. This could be used with a sensor circuit, with a sensor in a potential divider circuit, and would only switch on কখন যখন the sensor's resistance reached a level where its PD was 5 volt, যে exactly ওই required যেই ক্রাইটেরিয়া আছে ওইটা ফুলফিল করতে পারলে তখন কি হবে, ওই সেন্সর সার্কিট গুলি চালু হবে। তো এই ব্যাপারগুলো নিয়ে বলা। তো এখানে মধ্যে আমরা কুলিং সার্কিট হিসেবে, হিটিং সার্কিট হিসেবে কিভাবে কি করতে পারি ওগুলা নিয়ে আমাদের ডিসকাশন করা হয়ে গেছে। তো এখন তোমাদের যে কাজটা করা লাগবে, we are already done with this সার্কিটের, এটা তো অলরেডি করাইছিলাম, এটা করছো। তো এখন পটেনশিয়াল ডিভাইডার এই টপিকটার চেক পয়েন্ট কোশ্চেন গুলি তোমাদের হোমওয়ার্ক থাকবে ফর টিউসডে, ঠিক আছে? এখানের মধ্যে এই যে এখানের জন্য ওই ফ্যান মোটর, ওই মাহিন যেরকম আঁকাইছে ওমন একটা ফ্যান আঁকাবা, ঠিক আছে? ওই কুলিং সার্কিট বেসিক্যালি, তো একটা কুলিং সার্কিটের একটা হোমওয়ার্ক আছে এখানে, আর বাকিগুলো হলো নরমাল ক্যালকুলেশন। এন্ড আরেকটা ব্যাপার যে তোমাদের যে 2 তারিখ যে পরীক্ষার ডেটটা বলছিলাম না, ওইটা আমাদের 5 তারিখ হবে। হ্যাঁ, সো তাহলে এই 5th ডিসেম্বর এটা কি পড়ে, সানডে পড়ে না? আচ্ছা, আর আরেকটা জিনিস, সো এখানের মধ্যে অনেকজনই বলছো যে যারা নাকি ওই এক্সট্রা মার্কস গুলো পাইছে তারা তো একটা অ্যাডভান্টেজ বেশি পেয়ে গেছে, তো তাহলে তাদেরকে বিট দিবা কিভাবে? তো এটার জন্য তোমাদের ওরকম একটা বোনাস কোশ্চেন থাকবে টেস্টের মধ্যে, তো ওইটা যদি তোমরা পারো তো তখন ওদেরকে কি করতে পারবা, বিট দিতে পারবা। ওই তো ওরা তো অলরেডি একটা ভালো করে ওই প্রিভিলেজ তো তাদের পাওয়া উচিত, ঠিক আছে? ওই তো ওইটা দোয়া করবা জানি না পারে। হ্যাঁ, লাস্টের টেস্টের কপি, আচ্ছা ঠিক আছে, যাই সময় নেব। ওকে, সো তাহলে আজকের ক্লাস আমরা এখন এখানে শেষ করব। নেক্সট ক্লাসে আমাদের হোপফুলি সার্কিটের টপিক শেষ, যে ইলেকট্রিসিটি টপিক শেষ হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ, তুমি বলো। তোমার কথাটা ভেঙে ভেঙে আসতেছে, বোঝা যাচ্ছে না। আচ্ছা, একটু মেসেঞ্জারে লিখো, ক্লাস তো অলমোস্ট শেষ, তুমি মেসেঞ্জারে লিখো, আমি বলতেছি। কি কি